ভোরবেলা, ভোরের আলোর জাদুতে চারপাশ মুখরিত হচ্ছে। আকাশের অন্ধকার সরে গিয়ে ধীরে ধীরে সূর্য তখন পূর্ব আকাশে একটু একটু করে উঠছে। সূর্যের কিরণে চারিপাশ আলোকিত হতে লাগলো। পাখির মিষ্টি মধুর ডাক শুনতে পাওয়া যাচ্ছে। ঠিক তখনই জাহান বাড়ি থেকে শোনা গেল, আফরিন, তুই এত দুষ্টামি করছিস কেন? হ্যাঁ, তুই না ওর বড় আপু, তাহলে ওকে কাঁদাচ্ছিস কেন? এক্ষুনি ওর জিনিস ওকে ফিরিয়ে দে, না হয় আমাকে যদি উঠতে হয় একটা মারও মাটিতে পড়বে না, আমি বলে দিলাম। দীর্ঘ এক কথা শেষ করে উঠে দাঁড়ালো শারমিন ফারিদা, যিনি এই জাহান বাড়ির মেজ কর্ত্রী। বড় কর্ত্রীর পরেই তার অবস্থান এবং এই বাড়ির সবচেয়ে চঞ্চল প্রকৃতির একমাত্র মেয়ের জন্মদাত্রী মা। আর এতক্ষণ এই কর্ত্রী যাকে সকাল সকাল বকা দিল সে আর কেউ না, তারই একমাত্র মেয়ে আফরিন। অপরদিকে সকাল সকাল একটু দুষ্টুমি করতে গিয়ে যে মায়ের থেকে এত বড় ঝাড়ি খাবে তা ভাবতেই পারেনি আফরিন। মায়ের থেকে ঝাড়ি খেয়ে এখন চুপচাপ সোফায় বসে পড়ল এবং তার পাশের সোফায় বসে থাকা ছোট্ট ছেলেটির উদ্দেশ্য করে বলে উঠল, তুই তখন এত জোরে কেঁদে উঠলি কেন আলভি? আমি কি তোর সব চিপস চকলেট নিয়ে নিয়েছিলাম? আমি তো তোর থেকে শুধুমাত্র একটা চিপস আর একটা চকলেট নিয়েছি, তাই বলে এত জোরে কেঁদে উঠতে হবে তোর? এখন তোর জন্য যে আম্মুর কাছ থেকে ঝাড়ি খেলাম আমি, এবার কি হবে আমার? হ্যাঁ, লম্বা কয়েকটি বাক্য শেষ করে দম নিল রমণীটি এবং তার পাশে বসে থাকা ছোট্ট ছেলেটির দিকে তাকিয়ে থাকলো। দেখতে থাকলো তার করা প্রশ্নের জবাবে সেই ছোট্ট ছেলেটি কী উত্তর দেয়। আর ওইদিকে আলভি তার মেঝো আপুইকে তার দিকে তাকিয়ে থাকতে দেখে বলে উঠল, তুমি খুব পচা আপুই, তুমি সবসময় আমার জিনিসের দিকে নজর দাও। কেন তোমাকে আমার জিনিসের দিকে নজর দিতে হবে? তুমি কিনে নিতে পারো না? আমার জিনিস আমাকে ফেরত দাও বলছে। এই বলে আলভি উঠে দাঁড়ালো এবং আফরিনের দিকে তার গুটি গুটি পায়ে এগিয়ে যেতে লাগলো। আলভিকে নিজের দিকে আসতে দেখে আফরিন তার হাতের চিপস চকলেট সোফার পেছনে লুকিয়ে ফেললো। আলভি যখন এসে দেখলো তার মেঝো আপুয়ের হাতে কিছুই নেই, তখন আবার কাঁদতে শুরু করলো। আলভিকে আবার কাঁদতে দেখে দ্রুত পায়ে এগিয়ে গেল আফরিন এবং বলল, আলভি বাচ্চা কাঁদে না বাবু। আচ্ছা, আমি তোকে তোর সব চিপস আর চকলেট দিয়ে দেবো, প্রমিস। কাঁদিস না ভাই। আম্মু যদি এবার দেখে তোকে আমি আবার কাঁদিয়েছি, তাহলে আমার কপালে একটাও মার মাটিতে পড়বে না রে, সব আমার পিঠে পড়বে। এই বলে আফরিন ফের দ্রুত গতিতে সোফার পিছনে গিয়ে লুকোনো সব চিপস চকলেট নিয়ে আসলো এবং এসে তার ছোট্ট ভাইকে দিয়ে দিল। আলভি যখন তার হাতে দেখলো চিপস চকলেট তখন কাঁদা বন্ধ করে দিল। সামনের দিকে তাকিয়ে তার বড় আপুয়ের দিকে তাকিয়ে হাসলো। আফরিন আলভিকে হাসতে দেখে অবাক হলো। ভাবলো এই ছেলে না একটু আগে কত জোরে জোরে কাঁদলো, আর এখন কিভাবে হাসছে। কি পাল্টিবাজ এক ছেলে আল্লাহ। আলভি আফরিনকে তাকিয়ে থাকতে দেখে বলল, ধন্যবাদ আপনি, তুমি খুব ভালো। আমার জিনিস আমাকে ফেরত দিয়ে দিয়েছো। তুমি আমার খুব ভালো আপুই। আলভির মুখে নিজেকে ভালো বলায় তাকিয়ে রইল। একটু আগেই না এই ছেলেটাকে খুব খারাপ বললো, আর এখন এগুলো পেয়ে ভালো বলে ফেললো। আফরিন বলল, আচ্ছা আলভি, তোকে এগুলো কে কিনে দিয়েছে? তোকে তো এতগুলো ছোট চাচু একেবারে কিনে দেবে না, তাহলে কে দিল তোকে? আফরিনের প্রশ্ন শুনে ফের আলভি বলে উঠল, বাবা দেয়নি তো, আমাকে এগুলা মেজো চাচু কিনে দিয়েছে আর বলেছে লুকিয়ে রাখতে, কিন্তু তুমি আমার এগুলা নিয়ে নিয়েছো। আমার আব্বু কিনে দিয়েছে, তো আমি নিলে আমাকে দিবি না তুই? এগুলো যেহেতু আব্বু কিনে দিয়েছে সেহেতু এগুলো তো আমারও, তাই না? হ্যাঁ, এগুলো আমার চাচু কিনে দিয়েছে। তোমার বাবা পরে, আমার চাচু আগে। তোমার বাবা পরে, আমার চাচু আগে। সরো তো তুমি, তুমি আমায় বিরক্ত করছো। এই বলে চলে গেল আলভি। আলভিকে চলে যেতে দেখে আফরিনও উঠে দাঁড়ালো। উঠে দাঁড়াতেই দেখে তার মা তার দিকে তাকিয়ে আছে। তখনই শারমিন বেগম বললেন, কয়টা বাজে রে? ঘড়ির দিকে তাকিয়ে দেখ তো কয়টা বাজে। স্কুলে যাবি না এখন? এক্ষুনি উপরে যা, রেডি হয়ে নাম, নাস্তা করে স্কুলে যাবি, তাড়াতাড়ি যা। এই বলে শারমিন বেগম ফির রান্নাঘরে প্রবেশ করলো, যেখানে জাহান বাড়ির তিন কর্ত্রী সকালের নাস্তায় ব্যস্ত। এরা তিনজন তিন বোনের মতন মিলেমিশেই থাকে। এই ঝগড়া হলো তো এই মিলে গেল। এরা তিনজনই এই বাড়ি আগলিয়ে রেখেছেন। খুব সুন্দর করে একটি পরিবারকে গুছিয়ে তুলেছেন এই বাড়ির তিন যা। সকাল 8টা, জাহান বাড়ির সকলে এখন উপস্থিত রয়েছেন। এই বাড়ির তিন কর্তা এক পাশে বসেছেন এবং বিভিন্ন ধরনের আলাপ আলোচনা করছেন। তিন গৃহিণী তাড়াহুড়ো করছেন আর রান্না করছেন। ঠিক এই সময়ে সিঁড়ি দিয়ে এক ছোট্ট রমণী নিচে নেমে এলো। পরনে স্কুল ড্রেস, কাঁধে ব্যাগ, চুলগুলো দুই বেনি করা, দেখতে ভীষণ মায়াবী লাগছে।
সে বাড়ির 3 কর্তার উদ্দেশ্য করে বলল। আসসালামু আলাইকুম বড় চাচু, ছোট চাচু, বাবাই। সালাম শুনে তারা রমণীর দিকে তাকিয়ে একসাথে বলে উঠল। আসসালামু আলাইকুম আম্মু, কেমন আছো তুমি? জি আলহামদুলিল্লাহ, ভালো। তোমরা? হ্যাঁ হ্যাঁ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তাদের কথোপকথন এই পর্যন্তই অব্যাহত রইল। ছোট রমণী গিয়ে খাবার টেবিলের একপাশে বসলো, একটি চেয়ার টেনে। এইবার ধীরে ধীরে বাকি 2 মেয়ে এবং ছোট ছেলে নিচে নামলো। তারাও সবাইকে সালাম দিল। এরপর সবাই খাবার টেবিলে বসতে লাগলো। বাড়ির 3 গৃহিণী খাবার দিতে গিয়ে ব্যস্ত হয়ে উঠল। এই বাড়ির একটি নিয়ম সবাইকে মানতে হয়, তা হলো সবাই একসাথে বসে সকালের খাবার খাবেন এবং রাতে যে যেখানেই থাকুক না কেন সবাইকে নির্দিষ্ট একটি সময় একসাথে বসে রাতের খাবার শেষ করতে হবে। সবাই সবার মতো আলাপ আলোচনা করতে লাগলো এবং খেতে লাগলো, কিন্তু সবাই কথা বললেও একজন চুপচাপ শুনলো এবং খেলো। খাওয়া দাওয়ার পর্ব শেষ করলো সবাই। এখন বাড়ির 3 কর্তারা কাজের উদ্দেশ্যে বের হবে। বাড়ির 2 মেয়ে এবং ছেলে যাবে স্কুলে, আর বাড়ির বড় মেয়ে যাবে ভার্সিটিতে। তাই বাড়ির 3 গৃহিণী এদেরকে বিদায় দিলেন, সবাইকে সাবধানে থাকতে এবং যেতে বললেন। দুপুর 12:32। আফরিন চুপচাপ কান ধরে দাঁড়িয়ে আছে ফারাদ স্যারের ক্লাসে। আজকেও আফরিন স্যারের হোমওয়ার্ক করেনি। এই নিয়ে স্যার প্রচুর পরিমাণে বিরক্ত হয়ে আছেন আফরিনের উপর। ফারাদ স্যার বলে উঠলেন। আজকেও তুমি আমার ক্লাসের হোমওয়ার্ক করোনি কেন আফরিন? কেন? তুমি একজন ভালো ছাত্রী হয়ে এমন হেয়ালি করছো কেন? তোমার থেকে বাকিরা কি শিখবে? আজ আমাকে বলতে হবে তুমি কেন হোমওয়ার্ক করানোনি। আনসার মি। ফারাদ স্যারের কাছে ঝাড়ি খেয়ে চুপ করে মাথা নিচু করে তাকিয়ে রইল। চুপ থাকতে দেখি ফারাদ স্যার আবার বলে উঠলেন। আমি তোমার উপর খুবই বিরক্ত এবং আশাহত হচ্ছে আফরিন। আই উইল ইনফর্ম ইউর মাদার অল দিস টুডে। নাও সিট ডাউন আফরিন। ফারাদ স্যারের বসতে বলায় আফরিন চুপচাপ বসে পড়ল এবং মন দিয়ে স্যারের ক্লাস করতে লাগলো। স্যারও আর কথা বাড়ালেন না, তিনিও তার ক্লাস শুরু করে দিয়েছেন। আর আফরিন এইভাবে মন দিয়ে ক্লাস করলো বাকি ক্লাসগুলো। দুপুর 2:12। স্কুল ছুটি হওয়ার পরে আফরিন চুপচাপ গাড়ি করে বাড়িতে চলে আসলো। আর বাড়িতে ঢোকার সাথে সাথেই তাকিয়ে দেখলো দুপুর 2:12। বাড়ির 3 গৃহিণী দুপুরের খাবারের আয়োজন করে কিছুক্ষণ আগেই উপরে গিয়েছে। এখন সবাই ফ্রেশ হয়ে নামাজ আদায় করে একবারেই নিচে নামবে। আর অন্যদিকে স্কুল ছুটি হওয়ার পরে আফরিন চুপচাপ গাড়ি করে বাড়িতে চলে আসলো। আর বাড়িতে ঢোকার সাথে সাথেই তাকিয়ে দেখলো তার মা হাতে লাঠির মতন কিছু একটা নিয়ে দাঁড়িয়ে আছে, কিন্তু সে বুঝতে পারছে না কার জন্য দাঁড়িয়ে আছে। তাই সে কিছু না ভেবেই ধীরে ধীরে বাড়ির মধ্যে প্রবেশ করলো। আর এদিকে শারমিন বেগম তার মেয়েকে আসতে দেখে আফরিনের সামনে গেল আর এসেই মেয়েকে মারার জন্য প্রস্তুত হলো। আফরিন যখন বুঝতে পারলো তার মা এতক্ষণ যাবৎ লাঠি নিয়ে তার জন্যই অপেক্ষা করছিল, তখনই সে দৌড়ে লুকিয়ে পড়ল। ফারিদা বেগম আফরিনকে লুকিয়ে পড়তে দেখে বলে উঠল। আফরিন, বের হয়ে আয়, বের হয়ে আয় বলছি। আজ তোর একদিন কি আমার একদিন। তোর জন্য কি আমি একটু শান্তিতে থাকতে পারবো না? এত জ্বালাস কেন তুই আমাকে বলতো? বের হয়ে আয় বললাম আমি। আফরিন মায়ের মুখে এমন কথা শুনে আরও ভয় পেল। সে ভাবল সে কী ভুল করেছে যার জন্য তার মা উঠে পড়ে লেগেছে তার পেছনে। সে কিছুক্ষণ ভাবল, একটু পরে যখন মনে পড়লো তখন আস্তে আস্তে বলল। আফরু, তুই এত বোকা কেন? তোর কি মনে নেই যে তুই আজকে ফারাদ স্যারের হোমওয়ার্ক করিসনি? আচ্ছা, স্যার কি সত্যিই আমার কাছে বিচার দিলেন? আল্লাহ, তাহলে তো আর রক্ষা নাই আমার। অপরদিকে নিচে এমন জোরে জোরে কথা শুনতে পেয়ে বাকি 2 যা নিচে নেমে এলো। এসে শারমিন বেগমকে এমন লাঠি হাতে দেখে যা বোঝার বুঝে গেল। এ আর নতুন কি, এমন বহুত কাহিনী রয়েছে এই বাড়িতে। এই 2 যা এখন শারমিন বেগমকে থামাবেন, এই নিয়ে রাগ করে বসে থাকবেন শারমিন বেগম। পরে সবাই মিলে তার রাগ ভাঙাবেন, আবার সব আগের মতো হয়ে যাবে। আফরিন তার 2 কাকিমাকে দেখে বের হয়ে এলো এবং ওদের কাছে চলে গেল। আফরিনকে বের হতে দেখেই ফারিদা বেগম আবার তেড়ে গেলেন তার কাছে। তাকে তেড়ে আসতে দেখে 2 যা আফরিনকে তাদের পেছনে আড়াল করে রাখলো। তা দেখে শারমিন বেগম বললেন। আপা, ওকে আমার কাছে দেন। ওর একটা বিহিত করতেই হবে আজকে। ও আমাকে প্রচুর পরিমাণে জ্বালাচ্ছে। ও খুব বেশি বেড়ে গেছে। ওকে দেন আপা। আজকে ওর একদিন কি আমার একদিন। ওকে তোমরা বাঁচিয়ে বাঁচিয়ে মাথায় তুলে ফেলছো। ওকে আমার কাছে দাও। এই কথা শুনে ফারিয়া বেগম বলে উঠল।
মেজো থাক, মারিস না মেয়েটাকে। মাত্র ফিরলো মেয়েটা আর তুই কি শুরু করে দিলি? থাক, যা করার করেছে, আর করবে না। এবারের মতো মাফ করে দে ওরে মেজো, আর করবে না, তাই না আফরিন? আফরিন আম্মু বলো, আর করবে? আফরিন তার বড় মার প্রশ্ন শুনে বলল, না বড় মা, আমি আর করব না। আবার করব প্রমিস। এই থুকু থুকু মানে আর করব না, প্রমিস। তখন জাহানারা বেগম বললেন, মেজো আপা আর বলবে না বলেছে। এইবার মেয়েটাকে ছেড়ে দাও, ওকে যেতে দাও। মেয়েটা সবেমাত্র ফিরলো, যেতে দাও আপা। এই সময় বাড়ির ভেতরে প্রবেশ করলো ফারিসা এবং আলভি। তারা প্রবেশ করে যে এমন দৃশ্য দেখবে ভাবতেও পারেনি। তবে এ আবার নতুন কি? কিছুদিন পর পর এই ঘটনা ঘটেই থাকে। ফারিসা ভিতরে প্রবেশ করে সবার উদ্দেশ্যে বলল, আসসালামু আলাইকুম বড় আম্মু, ছোট আম্মু, আম্মু। এই বলে উপরে যাওয়ার আগে শারমিন বেগমকে বলল, ছোট আম্মু, তুমি ছোট আপুইকে মারছো কেন? আপু এখন বড় হয়েছে না? তাহলে মারছো কেন আপুইকে? বুঝিয়ে বলো যা বলার। এরপর সে চলে গেল উপরে। ফারিসার কথা শুনে শারমিন বেগম কিছু একটা ভেবে আফরিনকে বললেন, আফরিন, উপরে যা, ফ্রেশ হয়ে নিচে আয়। আজকের জন্য মাফ করে দিয়েছি আমি, এরপর যেন আর না হয়। ফারাদ স্যার যেন আমায় বিচার না দেন। যা এখন। আর আসার সময় ফারিসা আম্মুকেও নিয়ে আসিস। যা, নামাজ পড়ে নিচে আয়। এই কথা শুনে আফরিন দ্রুত চলে গেল উপরে। যদি বেশি দেরি করে, তখন যদি তার মা আবার আসে মারতে, তখন আর এমনিতেও সে যা করেছে তাতে যে আজকে মার খাওয়ার থেকে বেঁচে গেছে এই অনেক। এখন দুই যা রান্নাঘরের দিকে যেতে লাগলো। দুপুরবেলার খাবার পরিবেশন করতে হবে। আর জাহানারা বেগম গেলেন আলভিকে নিয়ে উপরে। ওকে এখন গোসল করিয়ে খাওয়াতে হবে। জাহান পরিবার। সদর বরিশাল বিভাগে এই জাহান পরিবার বসবাস। এখানে হাসি, কান্না, সুখ, দুঃখ সব কিছু নিয়ে এই জাহান পরিবার। গ্রামের সাবেক চেয়ারম্যান ছিলেন আব্দুল করিম জাহান। তিনি বেশ কঠোর এবং গম্ভীর মানুষ ছিলেন। তার স্ত্রী ছিলেন রহিমা খাতুন। তিনি খুব সুন্দর এবং চঞ্চল প্রকৃতির মানুষ ছিলেন। আব্দুল জাহান এবং রহিমা খাতুনের 3 ছেলে সন্তান। তাদের কোনো মেয়ে নেই। আব্দুল জাহানের বড় ছেলে আরিফ জাহান এবং তার স্ত্রী ফারিয়া বেগম। আরিফ জাহানের এক ছেলের নাম আরাফাত জাহান আয়ান এবং এক মেয়ের নাম সাকিবুন জাহান নাহার। জাহান পরিবারের মেজ ছেলে সাইফুল জাহান এবং তার স্ত্রী শারমিন ফারিদা। তাদের একমাত্র মেয়ের নাম আফরিন জাহান আলো। জাহান পরিবারের ছোট ছেলে আদনান জাহান এবং তার স্ত্রী জাহানারা আয়েশা। আদনান জাহানের এক মেয়ে নাম সাফিয়াতুল জাহান ফারিসা এবং এক ছেলে নাম হারিয়ান জাহান আলভি। আব্দুল জাহান এবং রহিমা খাতুন মৃত। আব্দুল জাহান মারা যাওয়ার পরই স্বামীর মৃত্যু সইতে না পেরে রহিমা খাতুনও মারা যান এবং খুবই রহস্যময়ভাবে তাদের মৃত্যু হয়েছে। এখন জাহান পরিবারের ছোট সদস্যদের মধ্যে সবার বড় সাবিকুন জাহান নাহার। সে এখন অনার্স 4র্থ বর্ষের একজন ছাত্রী। হলুদ ফর্সা গায়ের রং, চুল কোমর পর্যন্ত, উচ্চতা 5 ফুট 4 ইঞ্চি লম্বা, দেখতে খুব মায়াবী। তার চোখের মণি বাদামি রঙের। নাহার খুব মিশুক প্রকৃতির মেয়ে। নাহারের ছোট ভাই এবং জাহান পরিবারের বড় ছেলে হলো আরাফাত জাহান আয়ান। দেখতে সবার থেকে বেশি সুন্দর, উজ্জ্বল ফর্সা, উচ্চতা 6 ফিট 1 ইঞ্চি। সে সবার থেকে একটু আলাদা। তার হ্যাজেল চোখের মণি। সে খুবই গম্ভীর, রাগী ও কঠোর প্রকৃতির। এটি পেয়েছে তার দাদাভাই আব্দুল জাহানের থেকে। আয়নের পরে রয়েছে এই বাড়ির সবচেয়ে চঞ্চল ও উড়নচণ্ডী মেয়ে, যে এই বাড়ি মাতিয়ে রাখে। তার জন্যই এই বাড়ি সব সময় আনন্দমুখর হয়ে থাকে। সে আর কেউ না, সাইফুল জাহানের একমাত্র কন্যা আফরিন জাহান আলো, যে এই বাড়ির মেয়েদের মধ্যে সব থেকে সুন্দর। দেখতে উজ্জ্বল ফর্সা, উচ্চতা 5 ফিট 4 ইঞ্চি। তার সবচেয়ে আকর্ষণীয় দিক হলো তার চুল। তার চুল কোমর ছড়িয়ে গেছে এবং ঘন কালো। তার চোখের মণি ধূসর রঙের। এই সব পেয়েছে তার দাদুমণি রহিমা খাতুনের থেকে। আফরিনের পরে এই বাড়ির ছোট মেয়ে এবং সবচেয়ে চুপচাপ, শান্ত এবং গম্ভীর প্রকৃতির সাফিয়াতুল জাহান ফারিসা। সে একদম আব্দুল জাহানের থেকে স্বভাব পেয়েছে। সে দেখতে উজ্জ্বল শ্যাম বর্ণের, উচ্চতা 5 ফিট 3 ইঞ্চি। তার চোখের মণিগুলো কালো। তার চোখগুলো যেমন মায়াবী তেমন রহস্যময় লাগে। ফারিসার ছোট ভাই এবং এই বাড়ির সবচেয়ে ছোট সদস্য হলো
আরিয়ান, জাহান, আলভি, যে খুবই দুষ্টু। ফারিসা যেমন শান্ত ও চুপচাপ, আলভি তেমনই অশান্ত। তার চঞ্চলতা, দুষ্টুমি, পাকনা পাকনা কথা এই বাড়িটিকে জীবন্ত ও প্রফুল্ল রাখে। পরিবারটি বড় হলেও সুখ দুঃখ সব কিছু একে অপরকে ঘিরে। তাদের একজনের মধ্যে ভালোবাসা, মধুর এবং সুন্দর একটি সম্পর্ক রয়েছে। দুপুর 3:10। আফরিন গোসল করে এসে সবেমাত্র নামাজ শেষ করে বারান্দায় গিয়ে দাঁড়িয়ে আছে। এই বাড়ির প্রত্যেকটা কক্ষের সাথে একটি করে বারান্দা রয়েছে, আর আফরিন নিজের বারান্দায় একটি সুন্দর বাগান করেছে। সে এখন সেই ফুলের গাছগুলোতেই পানি দিচ্ছে এবং গাছগুলোকে নেড়ে চেড়ে দেখছে। এভাবে অনেকক্ষণ সময় কেটে গেল। তখনই ফারিয়া বেগম কণ্ঠ শুনতে পেল। আফরিন, আম্মু, নিচে আসো, তোমাদের জন্য সবাই অপেক্ষা করছে। জলদি খেতে আসো মা, আসার সময় ফারিসা আম্মুকেও নিয়ে এসো, কেমন? ফারিয়া বেগমের কথা শেষ হতেই আফরিন বলল। এই বলে আফরিন তার রুম থেকে বের হয়ে গেল। সে ফারিসার রুমের সামনে এসে দরজায় টোকা দিল আর বলল। ফারিসা নামাজ শেষ করছে একটু আগে, এখন বসেছিল। আফরিনের ডাকে বলে উঠল, আসছি আপুই, তুমি যাও। আফরিন নিচে নেমে আসলো। একটু পরেই ফারিসাও নেমে আসলো। সবাই খেতে বসলো। তখন ফারিদা বেগম বললেন, বড় আপা, নাহারের বিয়ের দিকটা ভেবে দেখলে হয় না? ফারিয়া বেগম তার মেজো জার থেকে এই কথা শুনে বললেন, ঠিক বলেছিস মেজো, নাহার বড় হয়েছে, এখন ওর এই দিক ভেবে দেখা দরকার আমাদের। নাহারের বাবা আসুক, তারপর না হয় কথা বলবো আমি। আফরিন তার নাহার আপুর বিয়ের কথা শুনে বলে উঠল, না আম্মু, আপুর বিয়ে দিও না প্লিজ, আপুকে ছাড়া কিভাবে থাকবো আমি? মেয়ের মুখে এমন কথা শুনে আফরিনের মা বলে উঠলেন, তুমি উপরে যাও আফরিন, বড়দের মাঝে কথা বলতে নেই। যাও, খাওয়া শেষ না তোমার? উপরে যাও এখন। আফরিন এই কথা শুনে চুপচাপ চলে গেল উপরে। কিছুক্ষণ পরে ফারিসাও চলে গেল। এদিকে তিন যা কোনো কিছু নিয়ে কথা বলছেন। এতে সবার মন খারাপ হলো একটু, কিন্তু কী নিয়ে কথা বলছে তা তারা ছাড়া কেউ জানে না। আকাশের রং তখন বদলের খেলা চলছে। ধীরে ধীরে আকাশের সাদা মেঘগুলো ম্লান হয়ে এসেছে গাঢ় লালচে কমলা রঙের ছোঁয়া। দূরের মসজিদে থেকে কিছুক্ষণ পরেই দিবে আজান। তবুও এই সময় একজন রমণী ছাদের এক কোণে দাঁড়িয়ে আকাশের পানি তাকিয়ে দেখছে। আকাশের সেই নিদারুণ রং বদলের খেলা, কিন্তু এতেও যেন তার মনের ভেতরের অস্থিরতা কিছুতেই কমাতে পারছে না। তার বুকের ভেতরটা কেমন জানি ভারী হয়ে আছে। আকাশের এই মায়া, চারিপাশের শান্ত সময় এই রমণীর মনের কষ্ট কমানোর বদলে যেন আরও বাড়িয়ে দিচ্ছে। সে তার সমস্ত ধ্যান জ্ঞান দিয়ে এই দূর আকাশ দেখতে ব্যস্ত। এখন যেন মনে হচ্ছে তার আশেপাশের কোনো চিন্তাই নেই। ঠিক এই সময়ে ছাদের দরজা ঠেলে কেউ প্রবেশ করলো। ধীরে ধীরে রমণী তার পেছনে তাকালো এবং দেখতে পেল কোমরে হাত দিয়ে চারিদিকে রাগান্বিত চোখে তাকিয়ে আছে তার বড় আপুই। সে তার বড় আপুইকে যখন দেখতে ব্যস্ত, ঠিক তখনই, এই আফরো, তোর কি একটুও ধ্যান জ্ঞান নেই? তুই এই ভর সন্ধ্যায় ছাদে কি করছিস? তোকে সেই কখন থেকে আমরা ডেকে যাচ্ছি, আর তুই ছাদে এসে দাঁড়িয়ে আছিস। আচ্ছা, তুই এই সময় এখানেই বা কেন এসছিস? হ্যাঁ, আমি ইউনিভার্সিটি থেকে এসে তোকে পাগলের মতো সারা বাড়ি খুঁজে বেড়ালাম, আর তুই এখানে আফরো? লম্বা এক বাক্যে শেষ করে দম নিল নাহার এবং সে তার করা প্রশ্নের জবাবের আশায় সামনে তাকিয়ে আছে তার ছোট বোনের দিকে। কিন্তু তার এক বুক আশার মধ্যে পানি ঠেলে কিছু না বলে আফরিন তাকে দ্রুত জড়িয়ে ধরল এবং সে দেখল তার ছোট বোন তাকে জড়িয়ে ধরে কান্না করছে। আর তখনই সে দ্রুত বলে উঠল, কি হয়েছে আফরো? ওই, কি হয়েছে তোর? বল আমায় বাচ্চা, কি হয়েছে? এই দেখ আফরো, আমি তো সব কথা শুনবো, তুই তোর আপুইকে বল কি হয়েছে। আফরো, তোকে কি স্কুলে কেউ কিছু বলেছে? হোমওয়ার্কের জন্য স্যাররা মেরেছে নাকি? বল আমায় বাচ্চা, দেখি, আমার দিকে তাকাতো আফরো, দেখি। এই বলেই নাহার তার বুকের মধ্যে থাকা আফরিনের মুখ তুলল এবং সামনে দোলনায় গিয়ে বসল। নাহার দেখতে পেল তার ছোট বোন কেঁদে কুঁদে চোখ মুখ লাল করে একাকার অবস্থা করে ফেলেছে। সে আবার বলে উঠল, আফরো বাচ্চা আমার, কেঁদে কি অবস্থা করে ফেলেছিস তুই? না কেঁদে তোর আপুইকে বল প্লিজ। ঠিক তখনই ভাঙ্গা ভাঙ্গা কণ্ঠ নিয়ে আফরিন বলে উঠল, আপুই জানিস, আমার না আম্মু বলেছে যে তোমায় তাড়াতাড়ি বিয়ে করিয়ে দিবে বড় চাচু আর বড় কাকিমা, আর তোমাকে অনেক দূরে পাঠিয়ে দিবে। আচ্ছা আপুই,
বিয়ে করলে কি তুমি আমার থেকে অনেক দূরে চলে যাবে? তুমি যদি অনেক দূরে চলে যাও তখন আমি একা একা কিভাবে থাকবো আপুই? কথা শেষ করে আফরিন আবার নাহারকে খুব শক্ত করে জড়িয়ে ধরল। আর অন্যদিকে নাহার তার ছোট বোনের কথা ফোনে অবাক হয়ে তাকিয়ে রইল সামনের দিকে। আর যখন তার ধ্যান ভাঙল তার ছোট বোন কী বলেছে সেটা বুঝে ঠিক তখনই জোরে হেসে দিল। তার হাসির শব্দ শুনতে পেরে ছোট রমণী মুখ তুলে তার বড় আপুয়ের দিকে চোখ ছোট ছোট করে তাকিয়ে থাকলো আর বলে উঠল, আপুই তুমি হাসছিলে কেন? তোমাকে কি এই সন্ধ্যাবেলায় কোনো জিনে ভূতে ধরেছে নাকি? হ্যাঁ, তার এই কথা শুনে নাহার আবার হাসতে লাগলো। আর নাহারের দিকে এক টানিয়ে তাকিয়ে রইল আফরিন। এভাবে তাকিয়ে থাকতে দেখে নাহার বলে উঠল, আফরু ও বাচ্চা আমার, তোকে এইসব কথা কে বলেছে? আর বলেছে দেখেই কি তোকে কাঁদতে হবে? হ্যাঁ, তুই কাঁদছিলি কেন পাখি? আর আমি তো তোর কাছেই আছি, তাই না? তাহলে তোকে কাঁদতে হবে কেন? আর বিয়ে হলেই কি আমি তোকে ভুলে যাব, নাকি তোকে পর করে ফেলবো? তোকে মেজো কাকি কি না কি বললো আর তুই সেইটা ভেবে কাঁদছিস, তাও এই সন্ধ্যায় ছাদে এসে। তুই কি বোকা আফরু? আফরিন তার বড় আপুই থেকে এই কথা শুনে সামনের দিকে দেখতে থাকলো। নিচের দিকে তাকিয়ে মিনমিন করে বলে উঠল, তুমি আমার কষ্ট কখনোই বুঝলে না আপুই। তুমি কোথায় আমার কষ্ট কমিয়ে দেবে তা না তুমি হাসছো। তুমি জানো তোমায় ছেড়ে থাকাটা কতটা কষ্টের আমার জন্য। ও, তুমি কেন বুঝবে? তুমি তো ধুর, তোমার জন্য কাঁদাটাই লস। কই আমি তোমার জন্য কাঁদছি তুমি আমায় আদর করবে তা না, তুমি আমাকে আরো খ্যাপাচ্ছ কেন আপুই? কেন কেন তুমি আমায় বোঝো না? কথা শেষ করে আবার তার আপুয়ের দিকে তাকালো। সে দেখলো তার দিকে তাকিয়ে খুব মনোযোগ দিয়ে কথাগুলো শুনছে নাহার। কিছুক্ষণ তারা দুজনের দিকে তাকিয়ে থাকলো। হঠাৎ করে নাহার বলে উঠল, আমার বোকা আফরু, তুই এত ভালো কেন রে? তুই আমায় এত ভালোবাসিস? আল্লাহ, আমি তো জানতামই না আমার আফরু বাচ্চা আমায় এত ভালোবাসে। আচ্ছা, আমায় এত ভালোবাসিস কেন রে আফরু? কথা শেষ হতে না হতেই নাহার দেখলো তার কোলে গুটি সুটি মেরেই শুয়ে পড়েছে আফরিন। এবং তার কোলে শুয়ে তার দিকে তাকিয়ে আফরিন বলল, আমি জানি না আপুই, তোমাকে কেন আমি এত ভালোবাসি আমি জানি না। আমি শুধু জানি তুমি কেন আমার এত প্রিয় সেটাও আমি জানি না। আমি কিচ্ছু জানি না, কিন্তু এটা জানি আমি তোমাকে সবার থেকে খুব বেশি ভালোবাসি। ভালোবাসি মানে ভালোবাসি, কোনো কারণ ছাড়াই ভালোবাসি আমি তোমায়। এই বলে চুপ হয়ে গেল আফরিন। কিছুক্ষণ পরে আবার বলে উঠল, আপুই, আমি কিন্তু তোমাকে ছাড়া থাকতে পারবো না, আমি বলে দিলাম। আর এও বলে দিলাম আমি কিন্তু তোমাকে বিয়েও করতে দিব না। এরপর নাহার তার ছোট বোনের কথা শুনে বলে উঠল, আফরু, তুই কি ভুলে যাচ্ছিস আমরা মেয়ে? আর এই পৃথিবীতে একজন মেয়ে হিসেবে জন্ম নিলে তাকে একদিন না একদিন বিয়ে করতেই হয়। তার বাবার বাড়ি ছেড়ে তাকে শ্বশুর বাড়িতে পাড়ি দিতে হয়, একটা সংসার গড়ে তুলতে হয়। আর একটি মেয়ের যদি বিয়ে না হয় তখন আমাদের সমাজের মানুষ কত নানান ধরনের কথা বলে। তুই কি ওই বাড়ির রাহির কথা ভুলে গেছিস? রাহির বিয়ে না হওয়ায় তার পরিবারকে কত কথা শুনতে হয়েছিল, ভুলে গেছিস আফরু? ঠিক এর পরে আফরিন নাহারের দিকে তাকিয়ে বলল, না আপু, ভুলিনি আমি। আচ্ছা আপু তুমি যাও, তোমাকে বিয়ে করতে দেবো আমি, কিন্তু আমার একটা শর্ত আছে। নাহার খুব মনোযোগ দিয়ে আফরিনের কথাগুলো শুনছিল। যখন আফরিনের শর্তের কথা বলল তখনই নাহার বলে উঠল, কি শর্ত রে আফরু? আমাকে বিয়ে করতে হলে আপনার কি শর্ত পূরণ করতে হবে ম্যাডাম? এই কথা শুনে আফরিন কিছুক্ষণ ভাবল। একটু সময় অতিক্রম হওয়ার পর ঝটপট করে বলে উঠল, আম, শর্ত, এই শর্ত হলো তুমি আর তোমার জামাই বিয়ের পরে আমাদের সঙ্গে এ বাসায় থাকবে। ওই মানে ঘর জামাই আর কি। তুমি কি শর্তে রাজি আপু? এই কথা শুনে নাহার হো হো করে হেসে উঠল এবং বলল, আচ্ছা যা আফরু, আমি তোর শর্তে রাজি। এবার তো তুই খুশি হ, এবার একটু হাসি দে মেরি মা। আফরিন তার আপুর কথা শুনে একটু হাসলো। তবুও মন খারাপ দূর হলো না। যদি তার আপু সত্যিই তাকে ছেড়ে চলে যায় তখন সে কি করবে? এই চিন্তা তার মাথায় রয়ে গেল। তাকে চুপচাপ থাকতে দেখে নাহার তার মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। তাদের এই গল্প করতে করতে কখন যে সন্ধ্যা পেরিয়ে রাত হলো তারা বুঝতেই পারল না। ঠিক এই সময় আবারও ছাদের দরজা ঠেলে ভিতরে প্রবেশ করলো এক ছোট্ট মেয়ে। তাদেরকে এই অবস্থায় দেখে সে ভীষণ রাগ করলো এবং বলে উঠল, বড় আপুই, ছোট আপুই,
তোমরা এই রাত বিরাতে সাথে কি করছো? আর তোমাদের যে ডেকে ডেকে হয়রান হয়ে গেলাম তার কি হবে? হ্যাঁ, তোমরা এখানে বসে গল্প করছো। তোমাদের দুজনকে এক্ষুনি নিচে যেতে বলেছে বড় আম্মু। এক্ষুনি তোমরা ছাদ থেকে নামো। তোমাদের জন্য আমার কত কষ্ট করা লেগেছে। নামো বলছি, দ্রুত নিচে যাও, তোমাদেরকে সবাই খুঁজছে। এই বলে ঝড়ের বেগে ছুটে আসা ফারিসা আবার ঝড়ের গতিতে চলে গেল। তার এরকম কথা শুনে আফরিন এবং নাহার দুজনেই অবাক হলো বেশ। নাহার কিছুক্ষণ কিছু একটা ভাবলো, আর যখনই তার একটি কথা মনে পড়ল ঠিক তখনই দ্রুত সে বলে উঠল, আফরো বাচ্চা, দ্রুত নিচে চল, তোকে খুঁজতে নিয়ে যাওয়ার কথা আমার ছিল। আর আমি তোর কথা সাগরে ডুবে এতক্ষণ ছাদে ছিলাম। আজ আমাদের রক্ষে নেই আফরো, দ্রুত চল দ্রুত। এই বলেই নাহার আফরিনের হাত ধরল এবং আফরিন নাহারের কথা শুনে বলল, তাড়াতাড়ি চলো তাড়াতাড়ি, আজকে না জানি আমাদের কপালে কত মার জুটবে। আল্লাহ, এবারে মতো বাঁচিয়ে দাও আমাদের। এই বলে নাহার ও আফরিন দুজনেই দ্রুত পায়ে ছাদ থেকে নেমে গেল। আর সিঁড়ি দিয়ে নামতে নামতে শুনলো কেউ একজন কিছু একটা বলছে। ধীরে ধীরে সিঁড়ি দিয়ে নামতেই বুঝলো এ আর কেউ তাদের বাড়ির বড় কর্তৃ। এই মেয়েদের নিয়ে আর পারি না, একজনকে পাঠালাম আর একজনকে আনতে, সে নিজে আর একজনের পাল্লায় পড়ে গল্প করছে। আজকে নামুক দুইজন ছাদ থেকে, একটা মারও মাটিতে পড়বে না আপা। আমি এই বলে রাখলাম, কেউ যেন তোমরা বাঁচাতে না আসো। এই কথা শুনে তারা দুজন আরও দ্রুত গতিতে নিচে নামলো। তারপর তারা দুজন দেখলো ফারিয়া বেগম তাদের দিকে রক্ত চোখে তাকিয়ে আছে এবং বলল, নাহার, আফরিন না হয় ছোট মানুষ, তুই তো ওর বড়। তোকে পাঠালাম আফরিনকে আনতে, আর তুই ওর সাথে যে ভর সন্ধ্যায় গল্প শুরু করে দিয়েছিস। তোর জ্ঞান বুদ্ধি কি সব লোপ পেয়েছে? না মা, আসলে 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 হয়েছে কি। আসলে আসলে কি লাগাচ্ছিস? যা উপরে যা দুইজন, নামাজের সময় তো পার করেছিস, এখন যা কাজা নামাজ আদায় করে নে। যা নামাজ পড়ে নিচে আয়, সন্ধ্যায় নাস্তা করবি। আর আসার সময় ফারিসা আম্মুকে ডেকে নিয়ে আসিস। ফারিয়া বেগমের কথা শেষ হতেই আফরিন ও নাহার উপরে চলে গেল। কিছুক্ষণ পরে সবাই সন্ধ্যার নাস্তা শেষ করলো। বাড়ির বড়রা রান্নাঘরে গেল আর ছোটরা গেল পড়ার টেবিলে। ফারিসা তার রুমে বসে হাতে মোবাইল ফোন নিয়ে কাউকে মেসেজ করতে লাগলো। রাতের আকাশ ঘন কালো মেঘে ঢেকে গেছে ইতিমধ্যে, যেন এক বিশাল কালো ক্যানভাস যেখানে অসংখ্য তারা জ্বলজ্বল করছে। আকাশে পূর্ণিমার চাঁদের আলোয় চারপাশ আলোকিত করে দিচ্ছে। এই সময়ে ফারিসা তার রুমে এসে হাতে মোবাইল ফোন নিয়ে ফেসবুকে গেল এবং দেখলো একজন অ্যাক্টিভ আছে কিনা। কাঙ্ক্ষিত মানুষকে অ্যাক্টিভ আছে তখনই তাকে মেসেজ করলো, আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছো তুমি? শরীর সুস্থ আছে তোমার? ঠিকঠাকভাবে খাওয়া দাওয়া করছো তো? ওপাশ থেকে কাঙ্ক্ষিত মানুষটি ফারিসার মেসেজটি পেয়ে রিপ্লাই দিল, বনু, আলহামদুলিল্লাহ ভালো। তুই কেমন আছিস? হ্যাঁ, আমি ঠিকভাবে খাওয়া দাওয়া করছি, চিন্তা করো না আমার জন্য। আচ্ছা, বাড়ির সবাই কেমন আছে? আমার কথা এখন ওই বাড়িতে কেউ বলে? বাড়ির সবাই ভালো আছেন। হ্যাঁ, সবাই তোমার কথা বলে। আজকেও খাওয়ার পরে তোমাকে নিয়ে কথা বলছে। পরম্য কাজ ছিল তোমার জন্য। আচ্ছা ভাইয়া, তুমি আর কত রাগ করে থাকবে? চলে আসো না এবার। সবাই তোমার চিন্তায় বিভোর হয়ে থাকে, আমার যে ভীষণ কষ্ট হয়। চলে আসো না এবার, তুমি ছাড়া আমি যে শেষ হয়ে যাচ্ছি। আসবো আসবো পাগলি, আমার এখানে কাজ শেষ হোক, তারপরে চলে আসবো। আম্মু কোথায় রে? যা তো, আম্মুর কাছে যা, কথা বলবো, কিন্তু কেউ যেন না জানে, ওকে? আরে বাবা জানি, এখন এগুলো আমার মুখস্থ হয়ে গেছে। একটু অপেক্ষা করুন স্যার। এই বলে ফারিসা চলে গেল ফারিয়া বেগমের কাছে। ফারিয়া বেগমকে কি জানি বলল। তারপরে ফারিয়া বেগম ফারিসার সাথে উপরে চলে গেল। ফারিসা কাঙ্ক্ষিত ব্যক্তিকে ভিডিও কল দিল। আসসালামু আলাইকুম আম্মু, কেমন আছো? তুমি নাকি আমার জন্য কান্না করেছো? কেন আম্মু, কেন কান্না করো? আমি তো ঠিক আছে, তাই না? আর কান্না করো না, কেমন? ঠিক মতন ওষুধ খাবে, নিজের খেয়াল রাখবে, কেমন? তুই কবে আসবি আব্বু? আর কত দূরে থাকবি? অনেক বছর তো হলো, এবার ফিরে আয় না মায়ের কোলে, আর একা থাকিস না বাবা। ফিরবো আম্মু, ফিরবো, তোমার কোলে আবার ফিরবো। কিছু অপেক্ষা শুধু, এরপর তোমার কাছে আসবো আমি। আচ্ছা আম্মু, আমি রাখি, কেমন? তুমি একদম কাঁদবে না, আমি যেন ফারিসের কাছে এই কথা না শুনে।
আই লাভ ইউ আম্মু, ভালো থাকো। এই বলে কল কেটে দিল অপর পাশের মানুষটি। ফারিয়া বেগমও রুম থেকে রান্নাঘরের উদ্দেশ্যে বের হয়ে গেলেন। ফারিসাও পড়ায় মন দিল। রাত 10:30। বাড়ির 3 কর্তা ফিরে এসেছে একটু আগে। আলভি ও আফরিনের হোম টিউটর ও চলে গিয়েছে বেশ কিছুক্ষণ হয়েছে। আফরিন কিছু মাস পরে এসএসসি পরীক্ষা, সায়েন্স নিয়ে পড়ছে সে। কিন্তু আফরিনের পছন্দ কাজ রান্না করা। ছোট সদস্যদের মধ্যে সে রান্নায় বেশ পটু। আর আলভি পড়ছে 3য় শ্রেণী, আর ফারিসা 10ম শ্রেণীর ছাত্রী। সে মানবিক বিভাগ নিয়ে পড়ছে। তার ইচ্ছা সে উকিল হবে, সেই হিসেবেই মানবিক বিভাগ নিয়ে পড়াশোনা করে। আলভি পড়া শেষ হওয়ায় সোফায় বসে সে গেম খেলছে তার আম্মুর ফোনে। তাই ফারিয়া বেগম আলভিকে পাঠালেন সবাইকে ডেকে আনতে। তাই সে উপরে চলে গেল গেম খেলতে খেলতে। সে উপরে গিয়ে সবাইকে বলল, আপুই তোমাদেরকে নিচে যেতে বলেছে, তাড়াতাড়ি চলে আসো। তার কথায় 3 বোন নিচে গেল। তারা নিচে নেমে বাড়ির 3 কর্তাকে সালাম দিল আর খাওয়ার টেবিলে বসলো। সবাই খেতে খেতে বিভিন্ন ধরনের আলাপ আলোচনা করতে লাগলো। এর মধ্যে আরিফ জাহান আফরিনের উদ্দেশ্যে বলে উঠলেন, আফরিন আম্মু, তোমার পড়াশোনার কি অবস্থা? সব ভালো তো? তোমার তো কিছু মাস পরেই বোর্ড পরীক্ষা, ভালো করে পড়ালেখা করো। আর কোনো সমস্যা হলে বড় চাচ্চুকে জানাবে, কেমন? বড় চাচ্চুর মুখে এমন কথা শুনে আফরিন সহসা চোখ তুলে তাকালো আরিফ জাহানের দিকে। তারপর বলল, আচ্ছা বড় চাচু, আমি ঠিক মতো পড়াশোনা করব সত্যি। আর কোনো সমস্যা হলে তোমাকে আমি জানাবো ইনশাআল্লাহ। ফারিসা মা, তোমার কি অবস্থা পড়াশোনার? তুমি তো কোনো হোম টিউটরও রাখোনি। এখন তো প্রয়োজন, তোমার 10ম শ্রেণীতে উঠেছো, বেশি পড়া। ফারিসা বলল, আলহামদুলিল্লাহ বড় চাচ্চু, হ্যাঁ একজন টিচার দরকার। তোমরা একজনের ব্যবস্থা করে দিও, বিশেষ করে মানবিক বিভাগের বিষয়গুলোর জন্য। আচ্ছা মা, আমরা একজনকে ব্যবস্থা করে দিব। এবার আরিফ জাহান নাহারের দিকে তাকিয়ে বলল, নাহার আম্মু, একটা কথা বলার ছিল, তোমাকে বলবো? জি আব্বু, বলো। আমার থেকে অনুমতি চাচ্ছ কেন তুমি? এবার ভাবছি তোমার বিয়ের কথাটা তোলা দরকার। তুমি তো বড় হয়েছো মা। বুঝেছি আব্বু, তুমি কি আমায় কিছুদিন সময় দিতে পারবে? আমি তোমাকে জানাচ্ছি কিছুদিনের মধ্যেই। আমার সেমিস্টার পরীক্ষা সামনে, তাই সময় চাচ্ছি। আচ্ছা, সমস্যা নেই, তুমি ভেবে আমায় জানাও। এইভাবে টুকিটাকি কথাবার্তা বলতে বলতে সকলের খাওয়া শেষ হলো। এখন সবাই খাবার রুমে চলে গেল। আফরিন ফারিসাকে নিয়ে নাহারের কাছে চলে গেল। নাহার ফারিসা বেগমকে দেখে বলে উঠল, ফারিসা, ভাইয়ার সাথে তোর কথা হয়েছে কোনো? কেমন আছে ভাই? হ্যাঁ হয়েছে, ভাইয়া ভালো আছে। এর মধ্যে আফরিন বলে উঠল, আচ্ছা আপুই, ভাই কি আর আসবে না? আর কত রাগ করে থাকবে সে? এত রাগ তার? কত বছর হয়ে গেল সেই বাড়ি থেকে চলে গেছে, এখনো আসে না কেন? জানি না রে আফরো, আমি কিচ্ছু জানি না। কিন্তু আমার হৃদয় যে ভীষণ পুড়ে রে। কতদিন ভাইটারে দেখি না, আদর করি না, আমার ভীষণ কষ্ট হয়। এভাবে আরও কিছুক্ষণ তারা কথা বলল। তারপর প্রায় রাত 11:30টায় ঘুমাতে গেল। আর এদিকে নাহার ওর ছোট বোনদের বিদায় দিয়ে কারোর সাথে কথা বলছে মেসেজে। কিছুক্ষণ পরে সে অপর পাশের ব্যক্তিকে বলল, তুমি কবে এসে আমার পরিবারের সাথে দেখা করবে? আমার বাসায় বিয়ের কথা চলছে, আমি কিছু জানি না। তুমি আমার সাথে আগামীকাল দ্রুত দেখা করবে। অপর পাশের কাঙ্ক্ষিত ব্যক্তি কিছু একটা বলল। এরপর নাহারও তাকে বিদায় বলে ঘুমাতে গেল। তারপর ভোরের সূর্যের আলোয় চারপাশের অন্ধকার সরে যেতে লাগলো। জাহান পরিবারের বড় থেকে ছোট সবাই উঠে পড়ল। ফজর নামাজ আদায় করে সবাই নিজের কাজে ব্যস্ত হয়ে পড়ল। শুধু এইবারের একদম ছোট সদস্যদের এখনও ঘুমে আচ্ছন্ন হয়ে আছে। আফরিন তার বারান্দায় বসে সকালের আকাশ দেখছে চুপচাপ। নীল আকাশের ভাসমান সাদা মেঘ আর সকালের নির্মল আবহাওয়া তাকে অদ্ভুত শান্তি দিচ্ছিল। কিছুক্ষণ এভাবে থাকার পর তার ফোন হাতে নিয়ে ফেসবুকে ঢুকলো। ফেসবুক স্ক্রল করার সময় তার সামনে আরাফাত জাহান আয়ান নামের আইডি আসলো। ফারিসাও ফ্রেন্ড রয়েছে। সে দ্রুত ওই আইডিতে ঢুকলো। আইডিটি লক করা, প্রোফাইলে ব্যাক সাইডের পিক দেওয়া, দেখতে ভীষণ সুন্দর লাগছে। সে কিছু না ভেবেই তাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে দিল।
এগুলো করতে করতে কখন যে সকাল 8:30 বেজে গেল সে টেরই পেল না। তাই দ্রুত হাতের ফোন রেখে দিয়ে স্কুলের জন্য রেডি হতে চলে গেল। কিছুক্ষণ পর আফরিন নিচে নেমে এলো। তার টাকো টাকো চোখ, কোমর ছড়িয়ে পড়া ঘন কালো চুলগুলো 2 বেনি করে সামনে এনে রাখায় দারুণ সুন্দর লাগছে তাকে। আফরিন এসে সালাম দিয়ে খেতে বসলো। আজকে অনেক দেরি করে ফেলেছে, তাই তাড়াহুড়ো করছে। ফারিসাও এসেই খেতে বসলো। আলভিকে তার মা খাইয়ে দিচ্ছে। ফারিসা আর আলভি একই স্কুলে পড়লেও আফরিন পড়ে অন্য স্কুলে। নাহার বেশ কিছুক্ষণ আগে বের হয়ে গেছে ভার্সিটির উদ্দেশ্যে। খাওয়া দাওয়া শেষ করে সবাইকে বিদায় দিলেন বাড়ির 3 গৃহিণী। দুপুর 1:30। নাহার বসে আছে একটু রেস্টুরেন্টে। সে অপেক্ষা করছে একজনের জন্য দীর্ঘ সময় ধরে, কিন্তু কাঙ্ক্ষিত ব্যক্তিটি আসার সময় এখনো হয়েই উঠল না। আরও কিছু সময় অতিক্রম হওয়ার পর কাঙ্ক্ষিত ব্যক্তিটি উপস্থিত হলো নাহারের সামনে এবং অপরাধীর মতন বলে উঠল, মাই সানফ্লাওয়ার, আমি কি বেশি দেরি করে ফেললাম? এর প্রতি উত্তরে নাহার বলে উঠল, না মিস্টার তুষার চৌধুরী, আপনি কি দেরি করতে পারেন নাকি? দেরি তো শুধু আমি করি। তুষার কান ধরে হেসে হেসে বলল, সরি 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 সানফ্লাওয়ার, আই অ্যাম রিয়েলি সরি। আসলে একটু কাজে আটকে গিয়েছিলাম। সরি, তুমি বললে আমি কানে ধরতেও রাজি আছি। না দরকার নেই তুষার, তুমি বসো প্লিজ। এমনি আমি ভীষণ চিন্তার মধ্যে আছি। শোনো, আমার বাসায় বিয়ের কথাবার্তা চলছে, তুমি কিছু করো না। আমি যে তোমাকে ছাড়া থাকতে পারবো না। সানফ্লাওয়ার, কেঁদো না, আমি কিছু করছি। আর আমি তোমার জন্য সারপ্রাইজ রেখেছি, কিছুদিন অপেক্ষা করো। ধুর সারপ্রাইজ, আমি চিন্তা করতে করতে মরে যাচ্ছি আর তুমি। হুশ, সানফ্লাওয়ার এমন করে বলো না। আচ্ছা এখন এগুলো বাদ দাও, কতদিন পরে দেখা করলে, কি খাবেন বলুন ম্যাডাম? এখান থেকে বের হয়ে তোমায় নিয়ে এক জায়গায় যাব। কোথায় নিয়ে যাবে তুমি আমাকে? ওইটা গেলেই দেখতে পারবেন। এখন খাবার অর্ডার দেন, আমার কিন্তু ভীষণ ক্ষুধা লেগেছে। আর আজ কিন্তু আপনি আমায় খাইয়ে দেবেন, কোনো বাহানা শুনবো না, আমি বলে দিচ্ছি। আচ্ছা খাইয়ে দিব আপনাকে। তারা দুজন খাওয়া দাওয়া শেষ করে আরও কিছুক্ষণ কথা বলার পর বিল মিটিয়ে রেস্টুরেন্ট থেকে বের হয়ে গেল অজানা জায়গার উদ্দেশ্যে। ঘোরাঘুরি শেষ করে তুষার নাহারকে বাড়ির সামনের রাস্তার মোড়ে নামিয়ে দিল এবং বলল, অপেক্ষা থাকুন ম্যাডাম, আপনার জন্য দারুণ এক সারপ্রাইজ দেবো আমি, যা কল্পনাও করতে পারবেন না। অপেক্ষায় রইলাম স্যার, আমিও দেখি আপনি আমার জন্য কি রেখেছেন। এরপর তারা আরও কিছু কথা বলে দুজন দুজনকে বিদায় দিয়ে নাহারও বাড়িতে চলে গেল আর তুষার তার অফিসের উদ্দেশ্যে রওনা দিল। দুপুরে স্কুল ছুটির পর আফরিন তার বেস্ট ফ্রেন্ড মারিয়ার সাথে মাঠের এক কোণে বসে বসে গল্প করছিল। ঠিক এই সময় তাদের সামনে এসে দাঁড়ালো একজন। তাদের সামনে এভাবে সহসা কাউকে দাঁড়িয়ে থাকতে দেখে তারা দুজন উঠে পড়ল। দাঁড়িয়ে থাকা ব্যক্তি আফরিনকে উদ্দেশ্য করে বলে উঠল, আফরিন, আই লাভ ইউ সো মাচ, প্লিজ অ্যাকসেপ্ট মি। আমি তোমায় ভালোবাসি। তোমাকে বেশ কিছুদিন বলতে চেয়েছি কিন্তু পারিনি। আমাকে ফিরিয়ে দিও না প্লিজ। এই এলাকায় নামি দামি বখাটে ছেলের মুখে এমন কথা শুনে আফরিন কি রিয়্যাক্ট করবে বা কি বলবে বুঝে উঠতেই পারছে না। কিছুক্ষণ চুপ থাকার পর বলে উঠল, আমি ভেবে দেখবো মেহেদি ভাই, কিন্তু প্লিজ আমায় বিরক্ত করবেন না। এখন আমায় যেতে দিন। বেবি গার্ল, তোমাকে তো যেতে দিব না। আগে আমার প্রস্তাবে রাজি হও, তারপর যেতে দিব, না হলে আজকে তোমায় ছাড়ছি না। প্লিজ ভাই যেতে দিন আমায়, আমার কাজ আছে, আমার রাস্তা ছাড়েন। এই বলে আফরিন মারিয়ার হাত ধরে মেহেদির পাশ কাটিয়ে চলে আসতে চাইলে আফরিনের হাত ধরে বলল, আহা, এত তাড়া কিসের? দরকার হলে আমি তোমাকে নামিয়ে দিয়ে আসব, কিন্তু আগে আমার প্রস্তাবে রাজি হও, আর না হলে আমি তোমাকে সবার সামনে দিয়ে নিজের সাথে করে নিয়ে যাব। কি বলিস তোরা? আমি কি ঠিক বলেছি না? মেহেদির সাথে আসা ছেলেগুলো তার সাথে তাল মিলিয়ে বলল, আফরিন এরূপ কথা শুনে কেঁদে উঠল আর কান্না কান্না গলায় মেহেদির উদ্দেশ্যে বলল, দয়া করে ছেড়ে দিন আমায়, আমি আর আপনার সামনে আসবো না। আপনি আর আমার ছায়াটাও দেখবেন না, দয়া করে যেতে দিন আমায়। তা তো হবে না বেবি গার্ল, তোমাকে তো আমার পেতেই হবে। এই বলে মেহেদি আফরিনের দিকে তাকিয়ে হো হো করে হেসে উঠল। আর যেই না আফরিনের গালে তার বিশ্রী হাত দিয়ে স্পর্শ করতে যাবে, ঠিক তখনই কেউ একজন এসে তার হাত ধরে ফেলল।
মেহেদি পিছনে ফিরে তাকাতেই দেখলো তার হাত একজন পুরুষের হাতে বন্দি হয়ে আছে। পুরুষটি তার উদ্দেশ্য করে বলে উঠল, কে ভাই, সমস্যা কি? এটা একটা স্কুল, আর আপনি একজন স্টুডেন্টকে এভাবে হ্যারাস করছেন কেন? মেহেদি ছেলেটির দিকে তাকিয়ে বিরক্তিতে শব্দ করে উঠল আর বলল, আরে কেবে তুই? আমার হাত ধরার সাহস পেলে কোথায়? আর আমি যা ইচ্ছা করব তা তোর কি? যা বাল শর্ত এখান থেকে। এই বলে মেহেদি রাগে ধাক্কা দিল। হঠাৎ ধাক্কায় তাল সামলাতে না পেরে ছেলেটি নিচে পড়ে গেল। মেহেদি আফরিনের দিকে আবার এগিয়ে তাকে ধরল। আফরিন কেঁদে কেঁদে হেঁচকে তুলে ফেলেছে ইতিমধ্যে। আফরিন বলল, আমি যাব না, দয়া করে আমায় ছেড়ে দিন, আমি যাব না, কেউ তো বাঁচাও আমায়। কিন্তু কেউ আসলো না এগিয়ে। কেই বা আসবে? আদৌ কারোর সাহস আছে যে মেহেদির সাথে টক্কর নেবে? নাম করা গুন্ডা মাস্তান এই ছেলে। কিভাবে যে আফরিন তার চোখে পড়ল? মেহেদি আফরিনকে টেনে হিঁচড়ে নিয়ে যেতে লাগলো। তখনই ওর পিঠে কারোর সজোরে লাথি পড়ল। এমন আক্রমণে সে পড়ে গেল। মেহেদিকে উদ্দেশ্য করে বলল, তোরে ভালোভাবে বললাম, তাতে আমার কথা শুনলি না। এখন দেখ কি করি। শালা, তোরা ভালোর কদর করতে জানিস না। এই বলে আবার মেহেদিকে মারতে থাকলো। মেহেদিকে মার খেতে দেখে তার ছেলেরাও মারতে নিলেই তাদেরকেও একজন এসে মারা শুরু করলো। কিছুক্ষণ মেহেদির ছেলেরা মার খেয়ে একটু ফাঁক পেয়ে নিজেদের প্রাণ বাঁচিয়ে পালিয়ে যায়। কিন্তু অজানা ছেলেটি এখনও মেহেদিকে মারছে। মেহেদি একদম রক্তাক্ত অবস্থায় নিচে পড়ে রইল। এই দেখে আবরার দ্রুত এসে বলল, আয়ান ভাই, এবার ছেড়ে দে, মরে যাবে তো ছেলেটা। আর মারিস না, ছেড়ে দে। ওরে এইদিকে আয়, এইখানে কিছু করিস না, দেখ মেয়েটা ভয় পাচ্ছে। শালার ভাই ছাড় তো, ও আমাকে ধাক্কা দেয় কোন সাহসে? ওরে তো আমি। আয়ান আর কিছু বলতেই পারল না। তার চোখ যায় কিছু দূরে বসে থাকা কান্নারত রমণীটির দিকে। কিছুক্ষণের জন্য সে থমকে গেল ওই রমণীর পানি তাকিয়ে। আবরার ফের বলে উঠল, আয়ান, মেয়েটা ভয় পাচ্ছে, আর মারামারির দরকার নেই, যা মেরেছি সেই অনেক। এই, এ কুত্তার বাচ্চারা নিয়ে যা, ওরে যেন আর আশেপাশে না দেখি। এই বলে আয়ান চলে গেল আফরিনের কাছে এবং আফরিনের দিকে হাত বাড়িয়ে বলে উঠল, মেয়ে মানুষ যেমন ছেচখাতানো হয় জানতাম, কিন্তু তোমার মতন একটাও দেখিনি। নিজেকে রক্ষা করতে শেখো মেয়ে। আমি কিন্তু সবসময় তোমাকে বাঁচাতে আসবো না, বলে দিলাম। আফরিন আয়ানের কথা শুনে তার পানে ভিজা চোখে তাকালো। মাস্ক পরা ছেলেটি, জিম করা বডি, সূর্যের তাপে ঘেমে তার শরীরের সাথে সাদা শার্টটি লেপ্টে আছে। দেখতে ভীষণ আকর্ষণীয় লাগলো তার কাছে। আফরিনকে কোনো কিছু না বলতে দেখে আয়ান ফের বলে উঠল, এই, তুমি কি এখানেই সারাদিন বসে থাকবে নাকি? তাহলে আমি চলে যাচ্ছি, তুমি থাকো বসে। আফরিন দ্রুত আয়ানের হাত ধরে উঠে পড়ল। দেখলো তার হাতে রক্ত লেগে আছে। সে দ্রুত নিজের হাত দেখলো, না, তার হাত তো কাটেনি। তাহলে কার এগুলো? ভাবতে ভাবতে সামনে আয়ানের হাতের দিকে নজর গেল এবং আয়ানের উদ্দেশ্যে বলল, ভাইয়া, আপনার হাতে রক্ত লেগে আছে, আপনি আপনি আর কিছু না বলেই সে তার ব্যাগে থাকা রুমাল বের করে আয়ানের হাতে বেঁধে দিল আর বলল, ভাইয়া, আমি রুমাল দিয়ে আপনার হাত বেঁধে দিয়েছি, আপনি দ্রুত হসপিটালে যেয়ে এটা ট্রিটমেন্ট করিয়ে নেবেন, আর আপনাকে অসংখ্য ধন্যবাদ। আয়ান এতক্ষণ আফরিনের দিকে তাকিয়েছিল একধানে। আফরিনের কথা শুনে নিজের হাতের দিকে একবার তাকালো, আবার তাকালো আফরিনের মুখের পানে। এর মধ্যে সেখানে উপস্থিত হলো আরিফ জাহান। আরিফ জাহান আফরিনের দিকে তাকিয়ে বলল, মা, তুমি ঠিক আছো তো? কিছু হয়নি তো তোমার? কোথাও লেগেছে তোমার? বড় চাচুকে বলো মা। আমার কিছু হয়নি চাচু, এ ভাইয়া আমার কিছু হতে দেয়নি। এই বলেই আফরিন তার সামনে থাকা আয়ানকে দেখিয়ে দিল। আফরিনের হাতের ইশারায় আরিফ জাহান পিছনে ফিরেই পরখ করলো ছেলেটিকে এবং বলল, ধন্যবাদ বাবা, আমার বাড়ির মেয়েকে বাঁচানোর জন্য। আয়ান আরিফ জাহানকে উদ্দেশ্য করে বলে উঠল, আরিফ জাহান, জাহান ইন্ডাস্ট্রির বড় কর্তা। এত বড় ইন্ডাস্ট্রির মালিক হয়েও নিজের বাড়ির মেয়েকে নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে পারেন না, এটা খুবই দুঃখজনক। আয়ানের এমন কথা শুনে থতমত খেয়ে গেলেন আরিফ জাহান। তারপর ও বলল, তোমাকে অসংখ্য ধন্যবাদ। তুমি যেহেতু চিনো আমাকে, আমার বাসায় তোমার দাওয়াত রইল। আয়ান এর উত্তর না দিয়ে আবরারকে সাথে করে নিয়ে চলে গেল। এদিকে আরিফ জাহানের সাথে আফরিন চলে গেল বাসার উদ্দেশ্যে। আবরার আয়ানের পাশে বসে আছে আর আয়ান ড্রাইভিং সিটে বসেই গাড়ি ড্রাইভ করছে। আবরার আয়ানকে বলল,
ভাই আর কত দূরে সরে থাকবি নিজের পরিবার থেকে? তুই তো এখন প্রতিষ্ঠিত হয়েছিস, এবার ফিরে যা। আঙ্কেল রাগের মাথায় কি না কি বলেছে আর সেই কথা ধরে তুই এত বছর একা থাকিস। আচ্ছা যাই বল ভাই, তোর বোন কিন্তু দেখতে মাশাল। আবরারের এই কথা শুনে আয়ানের রাগ উঠে গেল। সে আবরারের শার্টের কলার ধরে বলল, ওর উপর নজর দিবি না বলে দিলাম, আর একদিনও যেন না শোনে। আরে ভাই ছাড়, আমি তো মজা করে বললাম। আরে তুই তুই এতে এত রাগ দেখাচ্ছিস কেন? যাই হোক, আমার কলার ছাড়। আয়ান আবরারের কলার ছিঁড়ে দিল আর ভাবল, আচ্ছা, আমি তো পসেসিভ হয়ে গেলাম কেন? আমি আপনার উপর রাগ দেখালাম কেন? কি হচ্ছে আমার সাথে এসব? না আয়ান, তোর এসব ভাবলে চলবে না। আফরিন বাসায় ফিরে সোজা উপরে চলে গেল। ফ্রেশ হয়ে জোহরের কাজা নামাজ আদায় করে সোজা ওর বারান্দায় চলে গেল। ওর মন ভীষণ অস্থির কেন জানি। এক অচেনা মাস্ক পরা পুরুষ তার ভেতর কেমন অদ্ভুত আলোড়ন তুলেছে। তার কানে ওই একটা কথাই বাজতে থাকলো, আমি আমি কিন্তু সবসময় তোমাকে বাঁচাতে আসবো না। আফরিন কিছুক্ষণ বারান্দায় চুপ করে থেকে নিচে চলে গেল। অন্যদিকে আয়ান হাসপাতাল থেকেই হাত ড্রেসিং করে ফ্ল্যাটে এসেছে। তার হাতে সেই আফরিনের দেওয়া রুমালটি, যেটা রক্তে লাল হয়ে গেছে। তাও সে এই রুমাল ধরে বসে আছে আর এক ধ্যানেই তাকিয়ে আছে। কিছুক্ষণ পর সে বিড়বিড় করে বলে উঠল, কেন আমি তখন এমন করলাম? আফরিনকে দেখে থমকে গেলাম। কোথায়? আগে তো আমার সাথে এমন কখনো হয়নি, তাহলে এখন? না না আয়ান, কুল। আয়ান বসা থেকে উঠে বিছানায় যেয়ে মেডিসিন খেয়ে ঘুমিয়ে পড়ল। সময় যেন এক অবিরাম নদী। সময়ের স্রোতকে কেউ আটকে রাখতে পারে না, তার গতিও কেউ পরিবর্তন করতে পারে না। সময় তার প্রাগতিক নিয়ম অনুসারেই চলছে। প্রতিদিন সূর্য তার নিয়ম অনুসারে উদয় হচ্ছে, আবার নিয়ম অনুসারে ডুবে নেমে এসেছে অন্ধকার রাতে। আফরিনের সাথে সেই ঘটনা ঘটে গেছে আজ 4 দিন হলো। সে এখন আবার নিয়ম অনুযায়ী স্কুলে যায়। তার এখন আর ভয় লাগে না, কারণ সেদিনের পর থেকে সে আর মেহেদি ও বাকি ছেলেগুলোকে দেখেনি। কোথায় যেন হারিয়ে গেল তারা। আজ রোদের তাপ প্রখর। এই শহরের মানুষজন হাঁপিয়ে উঠেছে সূর্যের অতিরিক্ত তাপে। আফরিনও হাঁপিয়ে উঠেছে। উজ্জ্বল ফর্সা হওয়ায় তার মুখ লাল হয়ে গেছে। তবুও সে আজ স্কুলে এসেছে, কারণ আজকে তাদের টেস্ট পরীক্ষার রেজাল্ট দেবে। তাই ভীষণ চিন্তার মধ্যে রয়েছে সে। আর কিছুক্ষণ পরেই পরীক্ষার ফলাফল দেয়ালে টাঙানো হবে। আফরিন আর মারিয়া একটি বেঞ্চের উপর বসে অপেক্ষা করছে। কিছুক্ষণ পর ফারাদ স্যার হাতে পরীক্ষার ফলাফল নিয়ে উপস্থিত হলেন। আফরিনদের ক্লাসে সর্বমোট 102 জন শিক্ষার্থীর মধ্যে 90 জন উত্তীর্ণ হয়েছে। একে একে ফারাদ স্যার সবার নাম বললেন, কিন্তু আফরিনের নাম বললেন না। এ নিয়ে আফরিনের হাত পা কাঁপতে লাগলো। কিছুক্ষণ ফারাদ স্যারের চুপচাপ থাকার পর বললেন, আফরিন, তুমি উঠে দাঁড়াও এবং সবাই আপনার জন্য হাততালি দাও। আফরিন সবার থেকে এবার সর্বোচ্চ নাম্বার পেয়েছে। সবাই আফরিনের জন্য হাতে তালি দিল। আফরিন তো মহা খুশি আজকে। এর ফারাদ স্যার রুম থেকে বের হয়ে গেলেন। আফরিন মারিয়াকে বলল, চল আজকে একটু ঘুরে আসি, আর আজকে আবার পক্ষ থেকে ট্রিট দেব। চল তাহলে একটু ঘুরে আসি। এই বলে তারা দুই বান্ধবী স্কুল থেকে বের হয়ে গেল ঘোরার উদ্দেশ্যে। ঘোরাঘুরি শেষ করে দুজন তাদের বাড়ির উদ্দেশ্যে চলে গেল। দুপুর 2:10। নাহারের আজকে যেন কোনো কিছুই ভালো লাগছে না, তাই সে আজ তাড়াতাড়ি বাড়িতে চলে আসে। বাড়ির মধ্যে প্রবেশ করার পর থেকেই অনেক মানুষের কথার আওয়াজ ভেসে আসলো তার কানে। সে ধীরে ধীরে বাড়ির চৌকাঠ পেরিয়ে গেল বাড়ির মধ্যে। বাড়ির মধ্যে প্রবেশ করার পর সে যে এমন ঝটকা খাবে ভাবতেই পারেনি। নাহার দেখল সোফায় এক পাশেই তার বাবা চাচু বসে আছেন, আর তার অপর পাশের দিকে স্বয়ং তুষার চৌধুরী আর তার বাবা মা বসে আছেন। নাহার আশ্চর্যের চরম সীমানায় গিয়ে ঠেকল। নাহারের দিকে সবাই চোখ পড়তেই নাহার তড়িঘড়ি করে বলে উঠল, আসসালামু আলাইকুম। নাহারের সালাম শুনে একে একে সবাই সালামের উত্তর দিল। আরিফ জাহান তার স্ত্রী ফারিয়া বেগমের পানে তাকিয়ে বলল, হারিয়া যাও, নাহারকে গিয়ে তৈরি করে আনো। ভাই ভাবে অনেকক্ষণ অপেক্ষা করছে। উপরে যাও তোমরা ওকে নিয়ে। আরিফ জাহানের আদেশ পেয়ে বাড়ির 3 গৃহিণী নাহারকে উপরে নিয়ে যেতে লাগলো। কিন্তু নাহারের ছোট্ট হৃদয়ে যে কী বয়ে যাচ্ছে তা কেউ দেখল না। নাহারকে উপরে নিয়ে ফারিয়া বেগম একটি নীল রঙের জামদানি শাড়ি দিয়ে বললেন, তাড়াতাড়ি এটি নিয়ে বদলিয়ে আসো,
ওনারা অপেক্ষা করছে না? তোমার ফোন কোথায় থাকে? কতগুলো কল দিয়েছি, কলটা ধরনি কেন? আম্মু ক্লাসের জন্য ফোন সাইলেন্ট করে রেখেছিলাম। হয়েছে, এখন তাড়াতাড়ি রেডি হয়ে আসো। নাহার চেঞ্জ করতে চলে গেল। নাহারের আসার খবর পেয়ে আফরিন দ্রুত ওর রুমে ঢুকলো। দেখলো সবাই এখানে, কিন্তু নাহার নেই। তাই সবাইকে জিজ্ঞেস করলো, বড়মা আপুই কোথায়? আফরিন মামুনি নাহার চেঞ্জ কর আচ্ছা আফরিন মামুনি নাহার চেঞ্জ করতে গেছি। তুমি একটা কাজ করো, ওর সাথে থাকো, আমরা নিচে যাই, ওদের কিছু লাগবে কিনা দেখে আসি। এই বলেই চলে গেল তারা। কিছুক্ষণ পরেই নাহার বের হয়ে আসলো। নাহারকে ভীষণ সুন্দর লাগছে এখনই। আফরিন বলল, আপুই তোমাকে না অনেক সুন্দর লাগছে গো। ভাইয়া দেখলে তো একদম ফিদা হয়ে যাবে। আসো তোমাকে আরেকটু সাজিয়ে দিই। তুই তাদেরকে দেখেছিস আফরো? দেখেছি মানে তাদের সাথে পরিচয়ও করা শেষ আমার। ভাইয়ার সাথে আরো আগে থেকেই পরিচিত আমি জানতাম তুমি যে প্রেম করো। আফরিনের মুখে এই কথা শুনে থ হয়ে গেল নাহার। এইভাবেই দুই বোনের আলাপনের সাথে সাথেই নাহারকে কিছু সাজানো হলো। এরপর আফরিন ও নাহার নিচে নেমে আসতে লাগলো। নাহারকে নিচে নেমে আসতে দেখে তুষারও চোখ তুলে তাকালো। তুষার নাহারকে নীল শাড়ি পরিহিত অবস্থায় দেখে থ হয়ে গেল। নাহারের দিক থেকে কোনো মতেই চোখ সরাতেই পারছিল না। চোখের পলক না ফেলে এক ধ্যানে তাকিয়ে থাকলো নাহারের পানে। আর এদিকে নাহার নিচে নেমে আসতে দেখে ফারিদা বেগম ওকে নিয়ে বসিয়ে দিলেন তুষারের পাশে। কিছুক্ষণ পর আরিফ জাহান বললেন, ভাই মেয়ে কেমন দেখলেন? আপনাদের পছন্দ হয়েছে? ভাই সাহেব কি যে বলেন না, মেয়ে তো আমাদের অনেক আগেই পছন্দ হয়েছে। এবার যেহেতু মেয়ে ছেলে দুজন দুজনকে ভালোবাসে, সেহেতু এখানে না করার কিছু নেই। মেয়ে আমাদের পছন্দ। আজ এই মুহূর্তে মেয়েকে আমরা আংটি পরে দিয়ে যেতে চাই, কি বলেন? ভাই আপনারা পছন্দ করেছেন আমাদের মেয়েকে, আর আমাদেরও ছেলে পছন্দ হয়েছে, তাই এখানে কারোর দ্বিমত নেই। এভাবেই তাদের মধ্যে কথোপকথন চলল। নাহারও তুষারের আংটি বদল হলো। তাদের বিয়ের দিন তারিখও ঠিক হলো। যেহেতু নাহারের সেমিস্টার পরীক্ষা কিছুদিন পর, তাই বিয়ের তারিখ সামনের মাসের 1 শুক্রবার তারিখে রাখা হলো। এর মধ্যেই ফারিসা ও আলবি স্কুল শেষ করে বাড়িতে প্রবেশ করলো। ফারিসা যেহেতু চুপচাপ থাকে, সেহেতু হঠাৎ এত মানুষ দেখে একটু অপ্রস্তুত হয়ে পড়েছে। তাদের সামনে গিয়ে ফারিসা বলল, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই সাহেব, এই মেয়েটা কে? ইতিমধ্যেই সালামের জবাব পেয়ে ফারিসা উপরে চলে গেল। ওর অনেক অস্বস্তি কাজ করছিল। আদনান জাহান বললেন, ও আমার মেয়ে ভাই সাহেব, নাম সাফিয়াতুল জাহান ফারিসা, আর ওইদিকে আমার ছেলে, নাম আরিয়ান জাহান আলভি। এইবার আরিফ জাহান বলে উঠলেন, ভাই সাহেব চলেন, খাওয়া দাওয়ার পর্বে যাওয়া যাক এবার। একে একে খাওয়া দাওয়ার পর্ব শেষ হওয়ার পর চৌধুরী পরিবার বিদায় নিল। তুষার যাওয়ার আগে নাহারের কানে কানে ফিস ফিস করে বলে উঠল, কি সানফ্লাওয়ার, সারপ্রাইজটা কেমন লাগলো? আর হ্যাঁ, তোমাকে কিন্তু আজ দারুণ সুন্দর লেগেছে। মনে করছে এখনই বউ বানিয়ে নিয়ে যায়। আর তাছাড়াও তুমি কিন্তু এখন অর্ধেক আমার নামে হয়ে গেছো। তোমার সাথে আগামীকাল বের হব, তৈরি থেকো। এরূপ বাক্য তুষারের মুখে শুনে নাহার ভীষণ লজ্জা পেল, কিন্তু তা প্রকাশ করলো না। সবাই চলে গেল। এখন বাকিরা খাওয়া দাওয়া করে সবাই উপরে চলে গেল। নাহার উপরে গিয়ে তুষারকে মেসেজ করলো। ওই মেসেজ পড়ে তুষার মুখে ফুটে উঠল এক টুকরো হাসি। অন্ধকার রাত, চারিদিকে নিস্তব্ধতা। বাইরে মেঘ জমে আছে। মাঝে মাঝে বাতাসের ঝাপটা এসে জানলার কাছ কাঁপিয়ে তুলছে। নাহার ও ফারিয়া বেগম ফারিসার রুমের মধ্যে প্রবেশ করলেন। ফারিসা পড়ছিল। পাশের রুমে তাহমিনা আলবি ও আফরিনের হোম টিউটার পড়াচ্ছেন। ফারিয়া বেগম এসে ফারিসাকে বললেন, ফারিসা, আম্মু তোমার ভাইকে একটু কল দাও তো, তোমার ভাই আমার কল ধরছে না। ফারিসা তার বড় কাকির কথা মতো আয়ানকে কল দিল। কল বাজতে বাজতে কেটে গেল, কিন্তু কেউ ধরল না। কয়েক মিনিট পর আয়ান কল দিল। ফারিসা কল ধরে বলল, আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছো? তোমার সাথে বড় আম্মু কথা বলবেন, নাও। এই বলে ফারিসা ওর ফোনটি ফারিয়া বেগমের কাছে দিলেন। ফারিয়া বেগম তার ছেলের সাথে কথা বলল, কেমন আছিস বাবা? আলহামদুলিল্লাহ ভালো আছি আম্মু, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো। বলো, কি বলবে? তোর বোনের বিয়ে ঠিক হয়েছে আয়ান, এইবার আমাদের কাছে ফিরে আয় না বাবা, আর রাগ করে থাকিস না। তোর বাবাও কিন্তু ভীষণ কষ্ট পায় তোর জন্য। মানুষটা বেশ কঠোর দেখে প্রকাশ করে না, কিন্তু আমি তো বুঝি
এবার আমাদের কাছে ফিরে আয়, আর এই নে তোর বোন কথা বলবে তোর সাথে। ফারিয়া বেগম তার হাতের ফোনটি নাহারের কাছেই দিলেন। আয়ান ভিডিও কলে তার বড় বোনকে দেখছে। নাহার একদম কেঁদে দিয়েছে। এই ভাইকে সে কতটা আদর করত, আর এই ভাই প্রায় 6 বছর দূরে। নাহার তার ভাইকে বলল, কি রে, আমাদেরকে তোর মনে পড়ে না? তুই তো এমন ছিলি না আয়ান, তাহলে কিভাবে এত দূরে থাকিস আমাদের থেকে? ফিরে আয়, তোকে ছাড়া আমি বিয়ে করব না বলে দিলাম। সামনের মাসে 1 তারিখে বিয়ের ডেট। আমি চাই তুই তাড়াতাড়ি একেবারে চলে আসবি। আচ্ছা, আসবো, কিন্তু এই কথা কেউ যেন না জানে, ওকে? এভাবে আরও অনেকক্ষণ কথা বলল, তারপর চলে গেল। ফারিসা রুমের দরজা লক করে বিছানায় বসলো। সবাই চলে যাওয়ার পর রুমে নিঃসঙ্গতা নেমে এলো। তার কিচ্ছু ভালো লাগছে না। ফারিসা তার বারান্দায় গিয়ে চেয়ারে বসলো। তার চোখে পানি টলমল করছে। সে আকাশের দিকে তাকিয়ে গেয়ে উঠল, ওই চাঁদের টিপে মন ভোলে না মা, দোলনা দোলে মন দোলে না মা, রাতের চোখে ঘুম যে নামে, চাঁদের পাশে মেঘ যে থামে, রাতের চোখে ঘুম যে নামে, চাঁদের পাশে মেঘ যে থামে, আমার পাশে নেই তো তুমি মা, তোমায় ছাড়া ঘুম আসে না মা, মাগো তোমায় ছাড়া ঘুম আসে না মা। ফারিসা কিছুক্ষণ থামলো। অন্ধকার আকাশের পানে এক ধ্যানে তাকিয়ে রইল। কাউকে ভীষণভাবে খোঁজার চেষ্টা করলো, কিন্তু ওই অন্ধকার আকাশের মাঝে কিছুই পেল না। আবার কান্না ভেজা কণ্ঠে গেয়ে উঠল, ওই চাঁদের টিপে মন ভোলে না মা, দোলনা দোলে মন দোলে না মা, রাতের চোখে ঘুম যে নামে, চাঁদের পাশে মেঘ যে থাকে। এইটুকু গেয়ে হাউ মাউ করে কেঁদে উঠল ফারিসা। আজকে তার ভীষণ কান্না করতে ইচ্ছা করছে। কিছুক্ষণ চুপ থেকে আবার গাইল, রাতের চোখে ঘুম যে নামে, চাঁদের পাশে মেঘ যে থাকে, আমার পাশে নেই তো তুমি মা, তোমায় ছাড়া ঘুম আসে না মা, মাগো তোমায় ছাড়া ঘুম আসে না মা। ফারিসা চেয়ার থেকে নেমে নিচে হাঁটু গেড়ে বসে পড়ল। প্রায় অনেকক্ষণ কাঁদল। এরপর উঠে দাঁড়িয়ে পড়ল। বারান্দার গ্রিল ধরে ওই দূর আকাশের পানি চেয়ে থাকলো। কিছুক্ষণ রুমে এসে তার ডায়েরি নিয়ে লিখতে বসলো। মা, আমাদের ছেড়ে কেন চলে গেলে? কেন মা, কেন? জানো, তোমার মতন কেউ আমাকে ভালোবাসতে পারে না। জানো মা, আমি তোমাকে ভালোবাসি, ভীষণ ভালোবাসি। কিন্তু দেখো, তুমি আমার থেকে কত দূরে। জানো মা, আমি না অনেক চেষ্টা করেছি ওই নতুন আম্মুকে তোমার জায়গায় বসাতে পারিনি। আলবি তো তোমাকে চেনেই না, ও জানে না ওর আসল মাকে। আমার যে ভীষণ কষ্ট হয় মা, তুমি কেন ছেড়ে গেলে? আমাদের তো ছেড়ে গেলে, আমাদের ছেড়ে ভালো আছো তো তুমি মা? তোমার কে আমার মতন হৃদয় পড়ে মা? জানো মা, এবারে সবাই মনে করেন আমি ভীষণ রুড, কিন্তু তুমি তো জানো আমি কেন এমন। জানো, ভাইয়াও আসে না, আমাকে আদর করে না বহুদিন। তোমরা সবাই খুব খারাপ, আমায় ছেড়ে তোমরা সবাই চলে যাও। तुझसे दूर मैं एक ही वजह के लिए हूँ, कमजोर हो जाता हूँ मैं
तुझसे दूर मैं कहीं वजह के लिए हूँ, आवारा बन जाता हूँ मैं। तुझे छू लूँ तो कुछ मुझे हो जाएगा, जो मैं चाहता ना हूँ मुझको। तुझे मिलके ये दिल मेरा बह जाएगा, इस बात का डर है मुझको कि हो ना जाए प्यार तुमसे मुझे, कर देगा बर्बाद इश्क मुझे। हो ना जाए प्यार तुमसे मुझे, बेहद बेशुमार तुमसे मुझे।